যে যুদ্ধ থামাতে মাথা ঘেমে যাচ্ছে শি জিনপিং, পুতিন, বাইডেনের, সেই যুদ্ধ থামাবেন তিনি? হতেও পারে। আমাদের মাননীয়কে অবশ্য খুবই নাকি ভয় করে বাইডেন, এমনকি পুতিনও। কিন্তু জেলেনস্কি, আপনারা জানেন এই বৈঠকের খবর আজকে পত্রিকায় ছাপা হয়েছে, এবং জেলেনস্কি যে তার সাথে বৈঠক হয়েছে এটা কোনো নিয়মিত বৈঠক না, সাইড লাইনে বৈঠক যেরকম হয়, সেই বৈঠকের পরে জেলেনস্কি তার এক্স হ্যান্ডেল মানে আগের টুইটারে এই বৈঠকের খবর দিয়েছেন, একটা ছবি দিয়েছেন, কিন্তু সেখানে যে যুদ্ধ বন্ধ করতে কোনো আলোচনা হয়েছে সেই বিষয়ে কোনো কথা বলেননি। মিথ্যা অনিন্দনা, মানে সারাসার ঝুট বলেছেন না, কোনো যুদ্ধ থামাতে আমাদের যায়নি। আর শেখ হাসিনা জেলেনস্কির সঙ্গে আলোচনা করে যুদ্ধ থামিয়ে দেবে, হবে এরকম? কিন্তু তাই উনি বলছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব পত্রিকায় লেখা ছাপা হয়েছে, বিরুদ্ধে কথা সম্ভবত আমি প্রথম বলেছি, কারণ এর মধ্যে আর কারো বলবার সুযোগ হয়নি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আমাদেরকে বলেছেন, ভাই আন্দোলন তো শেষ, ব্যর্থ হয়েছেন, পারলেন না, এবার নির্বাচনে আসুন। আমরা আন্দোলনে ব্যর্থ হয়েছি কি হয়েছি সেই বিতর্ক তুলছি না, কিন্তু আমরা তো নির্বাচনে আসতে চাই। নির্বাচন দেন, কিন্তু ওই ডাকাতির নির্বাচন ওইটা হবে না। 5% নির্বাচন ওইটা চলবে না, 5% সরকার, তাই তো স্লোগান হচ্ছে রাস্তায়, এই সরকার 5%, এই সরকার চাই না। আমি কিন্তু মূলগতভাবে একজন রাজনীতিবিদ। কেউ যদি আমাকে বলে আপনি কি কবি নাকি রাজনীতিবিদ, মানে দুটোর মধ্যে আমি কোনো ঝগড়া দেখি না, কিন্তু তারপরে যদি আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলে যে আপনার কাছে আর কোনো অপশন নাই, তাহলে আমি রাজনীতিটা বেছে নিই। কারণ আমি রাজনীতিকেও একটা কবিতা বলি, রাজনীতিকেও একটা কাব্যগ্রন্থের মতো বলি। আমি মনে করি এই যে সমাজটাকে যে বদলাতে চাই, তা আমি যেরকম করে কবিতাকে সুন্দর করে সাজাতে চাই, সেরকম করে সমাজটাকেও সাজাতে চাই। অতএব সমাজের মধ্যে শোষণ, বঞ্চনা, মিথ্যাচার, ভোট চুরি, ভোট ডাকাতি, জবরদখল, হাইজ্যাক করা, লুটপাট করা, যত অন্যায় আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাকেও একটা কবিতাই মনে করি। আজকে কেউ একজন এখানে বলেছেন, আমার তো বক্তৃতা, দীপু বলেছেন বক্তৃতাও একটা কবিতা হয়। আমার ভালো লেগেছে, কিন্তু একই সাথে বলল দীপু তো আমারই পার্টি করে, ও আমাকে একটু খুশি করার জন্য বোধহয় করল। তখন আমার মনে পড়েছে আমি বটতলায় বক্তৃতা করছিলাম, ওইখানে হায়দার আকবর খান রনক ছিল, উনি আমার বক্তৃতার পরে এই একই মন্তব্য করেছিলেন। আমি আবার বলি, কোনো বিষয় নিয়ে যাই হোক তৃপ্ত থাকা ভালো লাগে, খুশি হন। কেউ একজন প্রশংসা করেছে, খুশি তো লাগে, কিন্তু তৃপ্ত যদি হন তার মানে আপনি আর এগিয়ে যেতে পারবেন না। আমি মনে করি আমাদের রাজনীতির মধ্যে আরও বেশি কবিতা ছড়িয়ে দেওয়া উচিত, এবং সেই কবিতা হবে রাজনীতি ঘনিষ্ঠ, সেই কবিতা হবে জীবননিষ্ঠ, সেই কবিতা হবে সত্যবাদী, সেই কবিতা হবে সত্য কথা। আর এটা যদি না হয় তাহলে ওই যে এক দলের বদলে আরেক দল যাবে, কিন্তু সমাজ বদলাবে না, মানুষের জীবন বদলাবে না। এই জন্যে রাজনীতি নিয়ে যান কবিতার মধ্যে, রাজনীতি নিয়ে যান গানে, রাজনীতি নিয়ে যান শিল্পে। আপনারা জানেন এই যে কবিতার বইটা আমি উৎসর্গ করেছি কমলালেবু কবি জীবনানন্দ দাশকে। জীবনানন্দ যখন প্রথম লেখেন, ওনার সবারই তখন হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি। উনি যদি একবার তার কবিতাটা পড়তেন, তার লেখাটা পড়তেন, তারপরে একটা মন্তব্য করতেন, উনি লেখাগুলো তার কাছে পাঠিয়েছিলেন। অনেক দিন হয়ে গেছে রবীন্দ্রনাথ কবি জবাব দেন না,
তখন উনি আরেকবার পাঠিয়েছেন, রবীন্দ্রনাথ তারও কোনো জবাব দেননি। তৃতীয়বার উনি একটা তদবির পাঠির মতো একজনকে ধরে কবিগুলোকে অনুরোধ করেছেন, জীবনানন্দ দাশ নামে একজন লিখেছে আপনার কাছে, আপনি কি পড়েছেন, একটা মন্তব্য করবেন। কবিগুরু জবাব দিয়েছেন, ওকে বলো আমাকে যেন আর বিরক্ত না করে। মানে কি, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেননি যে জীবনানন্দ দাশের এই লেখাগুলো কবিতা হয়েছে পড়বার মতো, গন্তব্য করবার মতো। কিন্তু জীবনানন্দ দাশ সম্পর্কে পরবর্তীকালে মূল্যায়ন করা হয়েছে, রবীন্দ্র উত্তর যে কবিতার যুগ, বাংলা কবিতার যুগ, তার মূল ধারা স্রোতটা তৈরি করেছিলেন জীবনানন্দ দাশ। কোনটা যে কবিতা, কোনটা যে কবিতা নয়, আমি তো লিখছি মনের তাগিদে, বুঝতে পারছি না হচ্ছে কি হচ্ছে। মোহন রায়হান আমাকে বলল, আপনার কোনটা তো হচ্ছে, চলেন কবিতা উৎসবে পড়বেন। আমার সাহস হলো না, আমি যাইনি, পড়িনি। কিন্তু এখন আমার মাঝে মাঝে মনে হয় যত বেশি করে আব্দুল্লাহ সিকদার বললেন একটু বাড়াবাড়ি করে হয়েছে, এতখানি নয়। তবে হয়তো কিছু কিছু কবিতার মান পেয়েছি এবং সেই জন্যে লিখতে সাহস করছি। আর আমার এই বইটা আমি আপনাদের কাছে বলি পড়ে এই কারণে, এটা ঠিক আমি জোনাল সাকিকে বলছিলাম যে তুমি একটা মিস করেছো, আজকে একজন এখানে একটা গান গেয়েছেন, আছেন নাকি এখানে না চলে গেছেন, রিক্সা চালান উনি, আমার খুব ভালো লেগেছে। আমি একটু বলে রাখি, আপনাদের কারোর সাথে যদি যোগাযোগ হয়, আমি চাইব এরপরে আমাদের প্রতিটা অনুষ্ঠানে উনি আসবেন এবং ওনার মতো করে গান গাইবেন। উনি যদি সময় দিতে পারেন, আমি তার সুর জ্ঞান সম্পর্কে এতখানি মনে করি যে ওনার ওটা আছে। আমি মনে করি উনি যন্ত্রের সাথে, মানে হারমোনিয়ামের সাথেও গান গাইতে পারবেন। প্রয়োজন যদি হয় তাহলে ওনাকে আমি হারমোনিয়ামের সাথে মিশে গান গাওয়াবার জন্যে যা করতে হয় সেটা করব। এবং আমাদের যতগুলো অনুষ্ঠান হবে এখন থেকে উনি যেখানে যেখানে যাবেন সব জায়গাতে একটা গান গাওয়ার সুযোগ করব। আমরা এমনি গণস্বাক্ষর করছি, তো কালকেও আছে আমার বাড়িতে, উনি যদি পারেন উনি ওখানে আসবেন। যেহেতু রিক্সা চালান মানে দিন আনি দিন খাই, তো যে সময়টুকু তার নষ্ট হয় সেই সময়টুকুতে তার ইনকাম যতখানি, ওই ইনকামটুকু আমরা আমাদের দলের পক্ষ থেকে তাকে উঠিয়ে দেবো। পারবো না? কত হবে? আমরা সবাই মিলে কয়েকটা করে টাকা দিয়েও সেটা হবে। কিন্তু তবু আমি চাই এই রকম মানুষ রিক্সা চালায় কিংবা একটা শ্রমিক কিংবা মেহনতি মানুষ গান গাইবে, যেটা তার মতো মানুষকে আমাদের সাথে যুক্ত করতে পারবে, যেটা তার মতো মানুষকে ন্যায়ের সংগ্রামে, গণতন্ত্রের সংগ্রামে, বিজয়ের সংগ্রামে একটা সুন্দর সমাজ গড়বার, রাষ্ট্র গড়বার নির্মাণে জয় আমাদের সাথে যুক্ত করতে পারবে, সেই রকম কাজ। আমি কথা লম্বা করবো না। সাংবাদিকরা কেউ কেউ বলেছেন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তাদের অসুবিধা, আমার অন্য কোনো বক্তৃতা করবার মতো নেই। আমি যে কবিতাটা বলেছি এই কবিতার মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এই 5% ভোট, 5% ভোটের সরকার বাংলাদেশে হতে দেব না। তার জন্য লড়াই করব, যেরকম এখানে আছি, যেরকম রাজপথে আছি, মিছিল করি, পুলিশ ভাইরা আমাদের সহযোগী। কিন্তু যখন বাধা দেয়, যখন মনে হয় বাধাটা নয়, তখন সেটাও মানি না, ওই একই পথে লড়াইটা করতে থাকবো। এটাই আমাদের শপথ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। অনুষ্ঠান এখানেই শেষ করছি।